যে মানে কর্মসংস্থান শিক্ষাতে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু একটু সহযোগিতা দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। তো ওই দিক থেকে টেকনোলজির ব্যাপারেও তো আপনারা বলেছেন, কি কি কোন কোন ভাবে টেকনোলজি সাহায্য করতে পারে আপনাদেরকে, কোন কোন দিক থেকে আপনারা হয়তো বা নিজের কর্মসংস্থান টেকনোলজি ব্যবহার করতে পারেন, কেউ যদি কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের মেয়ে আমাদের মামনিকে বলতে চাই, আমরা প্রতিবন্ধী, আজ দেখা যায় আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বৈষম্যর শিকার হচ্ছি। আমরা যেন বৈষম্যর শিকার না হই, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। এবং আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আমি বিগত দিনে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন সংগ্রামে আমি ছিলাম, এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশি টর্চারিং অনেক আমি সহ্য করেছি। সম্পর্কে আমি আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি, মানে আশা থাকবে আপনারা এই কিছু একটা করবেন। ধন্যবাদ। আপনাদেরকে যদি না হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যান, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের প্রতিবন্ধী, আপনার ভাই বোন প্রতিবন্ধী কীভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার প্রাইমের জন্য, সাধারণ প্রাইমের জন্য, যদি কোনো ওর বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনারা যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্ব। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা এখন মানে সেন্সেশনাল। সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এইরকম আরও আপনিও আরও সুযোগ করবেন, হয়তো আপনিও আরও সুযোগ করবেন, এরকম আরও প্ল্যাটফর্মে আসতে, আরও কথা বলতে, জানতে, শিখতে, আর একসাথে কাজ করতে, ইনশাআল্লাহ। যদি আমাদের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি আমরা যদি সংসদে আপনারা যদি জায়গা দেন, তাহলে আমাদের কথাগুলো তুলে ধরবে। অনেকে আমাদেরকে মজার ছলনা করে বলে এই কানা এদিকে আয়, তখন আমাদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ লাগে। কিন্তু কারণ আমরা তো ইচ্ছা করে অন্ধ হই নাই, আমরা তো ইচ্ছা করে প্রতিবন্ধী হই না, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। তাই আগামীতে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন আমাদেরকে যেন গুরুত্বপূর্ণ স্থানে, আমরা তো মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন, এটি আমি আশা করছি। আর গত দিনে 2002 সালে আমাদের প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমি আমার প্রতিবন্ধীদের তরফ থেকে আমি আপনাদের জিয়া পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। মূল যেমন স্বাস্থ্য মানুষের মনও ভালো রাখে এবং দেহকেও ভালো রাখে, সংস্কৃতি এবং খেলাধুলা মানে আমার দেহকে যেমন সুস্থ রাখে, মনকেও সুস্থ রাখে। যেমন আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন জায়গায় কিন্তু মানে খেলাধুলা আমরা অনেক পারদর্শী, কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারতেছি না। মানে যেমন আমাদের হুইল চেয়ার পার্সনরা হ্যান্ডবল খেলতে পারছে, মানে দৃষ্টি প্রতিবন্ধীরা মানে বলতে পারতেছি না যে আমার এতটা খুশি লাগতেছে যে আমি ভাষা হারাই ফেলতেছি কথা বলার জন্য। যাই হোক, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তা আমরা প্রতিবন্ধীরাও তো যে আমরা রাষ্ট্রকে কোনো না কোনো ভাবে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে যে 2 কোটি প্রতিবন্ধী নাগরিকের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেটা আমাদের একটু দেখবেন, তুলে ধরে নেবেন।
আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা বগুড়া থেকে। আমি একজন ডিপো সভা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় না, তারাদেরকে অন্য চোখে দেখে। এবং গ্রামে পর্যায়ে একজন প্রতিবন্ধী ভাতা করতে যাইয়া 10,000 টাকা খরচ হয়। একটা ভাতা করতে যাইয়া মেম্বারের টাকা দিতে হয়, যদি হসপিটালে যাবে একটা সাইনের জন্য প্রতিবন্ধীরা ওইখানে টাকা দিতে হয়, নাহলে তাদের কাট করে না। প্রতিবন্ধীরা একটা মামলা করতে যায়, মামলাটা নেয় না, কিন্তু যে দর্শন করছে সে অর্থবিত্ত, কিন্তু এই প্রতিবন্ধীর দিকে একটু ওসি সাহেবের কাছে গেছি, কিন্তু ওসি সাহেব এই মামলা নিতে চায় না, কিন্তু কি টাকা দেয় কম। এবং কি অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী অনেক কিছু আছে সুযোগ সুবিধা, কিন্তু এটার থেকে বঞ্চিত। সে ভাতা পায় আপনার 850 টাকা মাসে। মোটামুটি কি একজন প্রতিবন্ধীর জন্য আরেকজন প্রতিবন্ধী হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, তাকে খাওয়া দাওয়া সব কিছু করতে হয়। এর জন্য কি আলাদা আইন আছে নাকি, আলাদা বরাদ্দ দেবো নাকি? আপনারা মেম্বারের মাধ্যমে যান, মেম্বারের মাধ্যমে গেলে কয় কিটা বরাদ্দ কম আসছে, এই আমাদের আত্মীয় স্বজন যা আছে তারা দিয়েছে, কিন্তু প্রতিবন্ধীরা দেয় না। এই জন্য আমরা যার কাছে চাকরিজীবী আছে তারা আরও লাঞ্ছিত করে, তারা কাছে গেলে তারা প্রথম আইন দেখা। আমাদের জাতিসংঘের যে সনদ আছে ওই সনদ অনুযায়ী আমাদেরকে আইনের থেকে এসেছি। আমি ময়মনসিংহে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, আমি ওইখানে প্রতিনিধিত্ব করছি। আমাদের এই সংগঠন 2002 সালে বিপিকে যখন কাজ করতে যাই, আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই না। সরকার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, যে পরিমাণ অর্থ, তাহলে আমরা আরও বেশি কাজ করতে পারতাম। আর সারা দেশে যে ডিপিওগুলো রয়েছে, ডিপিওগুলোকে যদি শক্তিশালীকরণ করা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বরাদ্দ রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই সভা, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক সনদ, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে আইন করা হয়েছে, পৃথিবীর প্রায় বিশ্বের 170টি দেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। ওই ব্রিটিশ সরকারের আমলে যদিও সুন্দর ভাষায় কথা বলা হয়েছে যে বাংলাদেশ প্রতিবন্ধী সুরক্ষা আইন এখনো হয় নাই, জন্ম হয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে 100% বিএনপি আগামীতে ক্ষমতায় আসবেন। সেই হিসাবে আমি বলবো আন্তর্জাতিক সনদের সাথে মিল রেখে। আমি যখন চাকরি করতে যাই, আমার সাথে হচ্ছে আরও 2-3 জন একসাথে চাকরিতে নিযুক্ত হয় আর কি। তারা হচ্ছে অপ্রতিবন্ধী ইচ্ছে করে তুমি করো, অন্যথায় তুমি চলে যাও। তো যেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করে অঞ্চলে, তো আমি যখন চাকরিতে জয়েন করি আর কি 2000 অনেকবার গিয়েছিলাম। আমি ইশারা ভাষার দোভাষী নিয়েও ওইখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা বলছে তাদের এরকম কোনো নিয়োগ। যেহেতু একজন প্রতিবন্ধী নারী, কর্মক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়, অনেকে আমাকে অনেক বাজে প্রস্তাব দেয় বা মন্তব্য করে। আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক, যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। সেটা কাউকে বোঝাতে পারি না, যেখানে পরিবারকে বোঝাতে পারি না, সেখানে হচ্ছে ডক্টরদেরকে কি বুঝাবো? আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ইশারা ভাষায় অতটা পারদর্শী নয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের সমস্যা বলার জন্য, তখন কিন্তু আমরা ভুল ট্রিটমেন্টের শিকার হই। আমরা ডক্টরদের দোষ দিচ্ছি না, কারণ তারা হয়তো আমাদের ভাষাটা বোঝে না, যার জন্য ওনারা আমাদের প্রবলেমটা বুঝতে পারে না আর কি। তো আমি আশা করব হচ্ছে এটা নিয়ে যেন ভবিষ্যতে কাজ করা হয়। ইশারা ভাষার দোভাষীর ব্যবস্থা থাকে, সেটা একটা টিভিতে একটা অ্যাডভার্টাইজ থেকে শুরু করে এখান থেকে যাওয়া যাবে না, আপনার দায়িত্ব দুজনে এখান থেকে। টেলিভিশনে 2 টাইম 2টা এবং 6টাই হচ্ছে প্রচার করা হতো। বর্তমানে সেটা এখন শুধু সন্ধ্যার 6টাটাই নিউজটা কভার করে ইশারা ভাষার মাধ্যমে। তো আমরা আমাদের এই জায়গায় অধিকারগুলো নিশ্চিত করতে চাচ্ছি। আশ্বাস দিচ্ছেন, কি বলছেন সেটা যদি আমরা নাই বুঝি, তাহলে সেখানে আসলে আমরা অনেক বেশি আশাহত হব আর কি।
আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে আমি চাই এবার যেন ক্ষমতায় বিএনপি নির্বাচিত হোক এবং আমাদের সমস্যাগুলো যেন বারবার শুনুক। আমি এই পর্যন্ত 2বার সুযোগ পেয়েছি আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরার। আমি বারবার আপনাদের কাছে আসতে চাই, আপনার কাছে আসতে চাই। আমি আর কোথাও যেতে চাই না, কাউকে সমস্যার কথা বলতে চাই না। আমি এক এক সময় এক একটা প্রবলেম নিয়ে আসব, আপনারা আমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেবেন। আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন। ধন্যবাদ। রোজা খাতুন মুক্তা, আমি একজন ভাষার দোভা। আমার পরিবারে আমার বাবা, মা, ভাই 3জনই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি। আমি বুঝি আসলে আমার কষ্টটা কোথায়। আমি হয়তো ইমোশনাল হয়ে যাব, যদি আমি হতে চাচ্ছি না। সেটা হচ্ছে যখন আমি দেখি আমার মা অসুস্থ হন, আমি কিন্তু সাথে যাই ডক্টরের কাছে। এমন অনেক অসুস্থতা থাকে যেটা আমি ছোটবেলায় বুঝি নাই, কিন্তু আমাকে আমার মার সাথে যেতে হয়েছে, আমার মার প্রবলেমটা বলতে হয়েছে। আমার বাবার সাথে আমাকে ডক্টরের কাছে যেতে হয়। আমার ভাইয়ের অধিকারের জন্য আমাকে ফাইট করতে হয়। কিন্তু আমি চিন্তা করছি ওইসব ফ্যামিলির কথা যেই ফ্যামিলিতে দোভাষী নেই। আজকে আমি দোভাষী হয়ে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমি সব জায়গায় সর্বক্ষেত্রে আমার পরিবারের সমস্যাটার কথা বলতে পারছি। কিন্তু যে পরিবারে হচ্ছে ইশারা ভাষার দোভাষী নেই, তারা কি করছে? তারা তো তাদের পারিবারিক সূত্রে যে অধিকারটা সেটাও তারা নিশ্চিত করতে পারছে না। আর আমি একটু আমাদেরকে দোষ দিয়েই বলি, আমরা অনেক হাই ডিমান্ড করি সব সময়। আমাদেরকে যখন কেউ ডাকে তখন আমরা বলি আমাদের অনারিয়াম এটা, অনেকে আমাদেরকে অ্যাফোর্ড করতে পারে না। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমাদের পেশা। আমি ম্যামকে অনুরোধ করব, আপনারা যখন নির্বাচিত হবেন আপনারা গভর্নমেন্টের প্রতিটি সেক্টরে 1জন অথবা 2জন করে ইশারা ভাষার দোভাষী সরকারিভাবে ব্যবস্থা করবেন, যেন আমাদের একজন বান্দরবন এলাকারও একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যেন তার অধিকারটা সে নিতে পারে গভর্নমেন্ট থেকে। সো এটা আমার অনুরোধ। ধন্যবাদ আমাকে শোনার জন্য।